হু আর ইউ? আর আপনি আমার রুমে কি করছেন? এক্সকিউজ মি, ইটস মাই রুম, আর তুমি আমার রুমে আছো, ওকে? হোয়াট? এটা আপনার? আমি জি ম্যাডাম, এইটা আমারই রুম, আর আপনি এখন আমার রুমেই অবস্থিত। মানে তাহলে আমি এখানে কিভাবে এলাম? এই, আপনি আমাকে নিয়ে এসেছেন তাই না? ঠিক ধরেছি। কে আছো, বাচ্চাও? কি আশ্চর্য, এইভাবে চেঁচাচ্ছ কেন? আমি তোমাকে কিছু করেছি? চুপ করো বলছি। কি যে করছেন তা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। কে আছো, বাচ্চাও? ছুটে এসে ওর মুখ চেপে ধরলাম। শ্, এইভাবে চিৎকার করছো কেন? হোটেলের অন্য লোকজন টের পেলে তো সর্বনাশ হয়ে যাবে। হোটেল? দেখো, আমি আমার হাত সরিয়ে নিচ্ছি, বাট প্লিজ ফর গড সেক চিৎকার দিও না, ওকে? হুম। আভার মুখ থেকে হাতটা সরে যেতেই লেপটা আরো বেশি করে গায়ে জড়িয়ে নিল। ইটস ওকে, ডোন্ট প্যানিক। আর এই নাও, কাপড়টা পরে নাও, আমিও চেঞ্জ করে আসছি। তোমার হলে আমাকে সিগন্যাল দিও, কেমন? হুম। কিছুক্ষণ পর আপনি? কে আপনি? আমি আপনার রুমে কি করছি? আর আপনি বা হোটেলে কেন? জি, এইটা আমার রুম। হোটেলে এই নম্বর রুমটা আগামী 2 দিনের জন্য আমার নামে বুক করা আছে। আর তুমি এখানে কি করছো সেটা কি আর বলার অপেক্ষা রাখে? হোয়াট? জি। কিন্তু আমি এখানে কিভাবে? কাল রাতে তো আমি পার্টিতে। সেইটা আমি কিভাবে জানবো? আপনি জানবেন না তো কি আমি জানবো? ওকে ওকে, জাস্ট কুল ডাউন। দেখো, আমার মনে হয় আমাদের একটু ঠান্ডা মাথায় চিন্তা করা দরকার। তাহলে করেন। আপনাকে ধরে রেখেছে কে? ভাবছি, তবে তার আগে আই থিঙ্ক আমাদের পরিচিত হওয়া দরকার। দেখুন, এখন পরিচয় পর্ব না চাইলে আসল পয়েন্টে আসুন তো। এখানে এক্স্যাক্টলি কি হয়েছে? সকালে যে সিচুয়েশনে আমরা দুজনে ঘুম থেকে উঠেছি, তারপরও কি আমাদের মাঝে কি হয়েছে তা বলার অপেক্ষা রাখে? না মানে, দেখো, যা হয়ে গেছে তা তো আর আমরা বদলাতে পারবো না, কিন্তু আই অ্যাসিওর ইউ, এই সব কিছুর রেসপন্সিবিলিটি আমার। রেসপন্সিবিলিটি মানে? কিসের রেসপন্সিবিলিটি? এই দেখুন, আমাদের মতো তেমন কিছু হয়নি। সো প্লিজ, আমাকে এখন যেতে দিন। তুমি বললেই তো সত্যি মিথ্যে হয়ে যাবে না। আর আমিও তেমন ছেলে নই যে নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাব। কিসের দায়িত্ব? আপনার কোনো দায়িত্বই নেই। তুমি না চাইলেও আমি আমার দায়িত্ব পালন করবই, কারণ আমার জীবনে তুমিই প্রথম নারী যার সাথে আমি। শাট আপ! আমি আর কিচ্ছু শুনতে চাই না। তুমি না চাইলেও শুনতে হবে। কাল রাতে আমাদের মধ্যে যা কিছুই হয়েছে, তাতে আমি নিজের অজান্তেই তোমাকে আমার স্ত্রীর আসনে বসিয়ে দিয়েছি। হোয়াট? কি যাতা বলছেন? যা তা নয়, লেটস গেট ম্যারিড। মানে কি? আচ্ছা, আপনার কি মাথা খারাপ নাকি? মাথা খারাপ হতে যাবে কেন? কেন মানে? আপনাকে চিনি না, জানি না, ইভেন আপনার নামটাও। চিনি না তো চিনে নিব, তাতে কি? ওকে ফাইন, আমি শুরু করছি। হাই, আমি রাশেদ রায়হান রক্তিম। দেখুন, পাগলামির একটা। শ্, হাত বাড়িয়ে রেখেছি, অ্যাটলিস্ট ভদ্রতার খাতিরে হলেও তো। ওকে ফাইন, আমি আভা, আরিয়ানা ইকবাল আভা। বারান্দার এক কোণে বসে এই 2 মাসে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোই মনে করছিল আভা। ঘোর কাটলো আন্টির কথায়। একা একা কি এত ভাবছো বলো তো? কিছু না আন্টি। এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। বলছিলাম আমি কালকে চলে যাব। চলে যাবে মানে কোথায় যাবে? না মানে আন্টি, আসলে আমি তো এখন একেবারেই সুস্থ, তাই। সুস্থ তাতে কি? কোথাও যাবে না তুমি। আগে তোমার ফ্যামিলির কাউকে খবর দিই, তারপর না হয়। ফ্যামিলি? না না, এটা হতে পারে না। ভাইয়া জানতে পারলে। টেনশন নিও না, তোমার যতদিন ইচ্ছে সময় নাও। কেউ তোমাকে জোর করবে না, কিন্তু একা একা চলে যাওয়ার কথা চিন্তাও করবে না কখনো। দেয়াল ঘড়িটায় রাত 12টার ঘন্টা পড়তেই লাফ দিয়ে উঠে বসলো শ্রেষ্ঠা। সদর দরজার দিকে একবার চোখ বুলিয়ে ড্যান ব্রাউনের ডিসেপশন পয়েন্ট বইটা খুলে আবারও পড়তে শুরু করলো। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু এখন ঘুমানো যাবে না, কারণ অর্ণিক এখনো ফেরেনি। অবশ্য এটা কোনো নতুন বিষয় না, বিয়ের পর থেকেই শ্রেষ্ঠা দেখে আসছে অর্ণিক প্রতি রাতেই এমন দেরি করে বাড়ি ফেরে। শুধু বাড়ি ফিরে বললেও ভুল হবে, আসলে ড্রিঙ্কস করে মাতাল হয়ে টলতে টলতে ফিরে আসে, আর এসেই শ্রেষ্ঠের উপর ঝাঁপিয়ে পড়ে।
কিন্তু আজকে যেন একটু বেশি দেরি হয়ে গেছে। এত দেরি কেন হচ্ছে ওর বুঝতে পারছে না শ্রেষ্ঠা। হঠাৎ কলিং বেল বেজে উঠল। শ্রেষ্ঠা ছুটে গিয়ে দরজা খুলে দিল। অর্ণিকে এসেছে, তবে একা না। অতিমাত্রায় সুন্দরী আর আধুনিকতা একটা মেয়ে ওকে রীতিমতো জড়িয়ে ধরে রেখেছে। আর অর্ণিক, তার তো কোনো হুঁশই নেই। আপনি? ও, আমি রিয়া। আর তুমি? আমি চেষ্টা। হোয়াটএভার। নাও উইল ইউ প্লিজ এক্সকিউজ মি? বেডরুমটা কোন দিকে বলতো? আসলে অনেকেই আর হ্যান্ডেল করতে পারছি না। আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি ওনাকে নিয়ে যেতে পারবো। হোয়াট? তুমি তুমি ওকে নিয়ে যাবে মানে? হু আর ইউ? তার আগে আপনার পরিচয়টা কি জানতে পারি? হোয়াট? তোমার এত বড় সাহস, তুমি আমার কাছে কৈফিয়ত চাও? হাউ ডেয়ার ইউ! ওনাকে বাসা পর্যন্ত নিয়ে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাট আই থিঙ্ক রাত অনেক হয়ে গেছে, আপনার এবার যাওয়া উচিত। হোয়াট? এমি, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমার জানার দরকার নেই, সো প্লিজ আপনি এবার আসতে পারেন। আমার স্বামীর খেয়াল রাখার জন্য আমি একাই যথেষ্ট। তুমি তুমি কিন্তু প্লিজ লিভ। এত রাতে বাড়ির বাইরে থাকা নিশ্চয়ই কোনো ভদ্র ঘরের মেয়ের বৈশিষ্ট্য না। কি আমাকে অভদ্র বলা? ঠিক আছে, আমি তোমাকে দেখে নিব। রিয়া গটগট করতে করতে বেরিয়ে গেল। শ্রেষ্ঠা আর কি করবে, অনেক কষ্টে অর্ণিককে বেডরুমে নিয়ে আসলো। অনেকের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস ফেলল শ্রেষ্ঠা। কে বলবে এই ঘুমন্ত নিষ্পাপ চেহারার আড়ালে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর রাক্ষস, যে কিনা ঘুম ভেঙে গেলে জেগে উঠবে। কিন্তু আমি যে এই রাক্ষসটাকে। কিন্তু উনি হঠাৎ এতটা ড্রিঙ্কস কিভাবে? কয়েকদিন ধরেই দেখছি ওনাকে কেমন যেন অন্যমনস্ক দেখাচ্ছে। আর উনি যাই করুক না কেন, এর আগে তো কখনো কোনো মেয়েকে বাড়িতে। কি হয়েছে ওনার? এমন অদ্ভুত বিহেভ কেন করছেন? পরদিন শ্রেষ্ঠা, শ্রেষ্ঠা। ছাদে ফুলের টবগুলোতে পানি দিচ্ছিল শ্রেষ্ঠা। অর্ণিকের হুঙ্কার শুনে ওদিকে দৌড় দিল। শ্রেষ্ঠা, কথা কি কানে যাচ্ছে না? 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি আমার সামনে না এসছো তাহলে 1, 2। অর্ণিকের 3 গোনার আগে শ্রেষ্ঠা হাঁপাতে হাঁপাতে ওর সামনে এসে দাঁড়ালো। জি, আমাকে ডাকছিলেন? এখানে কি তোমার নামে আর কেউ থাকে? না মানে ওই আপনার কিছু লাগবে? চা, কফি, জুস কি আনবো? রিয়াকে কাল রাতে কি বলেছ? আবহাওয়াটা তো অনেক ঠান্ডা, আমি না হয় কড়া করে 1 কাপ আদা চা বানিয়ে নিয়ে আসছি। শ্রেষ্ঠা পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। অর্ণিক পেছন থেকে ওর হাতটা শক্ত করে চেপে ধরল। শ্রেষ্ঠা ব্যথায় কোকিয়ে উঠল। আহ, লাগছে তো, ছাড়ুন বলছি। লাগুক, লাগুর জন্য তো ধরেছে। কেন, কি করেছি আমি? কি করছো জানো না, তাই না? ঠিক আছে, আমি না মনে করিয়ে দিচ্ছি। রিয়াকে কালকে কি বলেছ? কেন, ম্যাডাম কি আপনার কাছে বিচার দিয়েছেন নাকি? একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না। যা জানতে চাইছে ঠিকঠাক উত্তর দাও। কি বলেছ ওকে? যা সত্যি তাই বলছি, মিথ্যা তো কিছু বলিনি। কি বলেছ তাই জানতে চাইছে। বলেছি আমি আপনার স্ত্রী। কেন, কিছু কি ভুল বলেছি? মুখে মুখে একদম তর্ক করবে না বলে দিচ্ছে। এখন কি হাতটা ছাড়বেন? অনেক কাজ পড়ে আছে। না, ছাড়বো না। তোমার এতবার বেড়েছে। তুমি রিয়াকে অপমান করেছ, তুমি জানো ওকে? সে যাই হোক না কেন, আপনার কাছে আমার থেকে আপন তো আর না। হোয়াট? তুমি নিজেকে ওর সাথে তুলনা করেছ? উফস, সরি, ভুল হয়ে গেছে। ওর সাথে আমার তুলনা করে তো আমি নিজেকে অপমান করছি। কোথায় আমি আপনার স্ত্রী আর ও কোথায় ওই 3rd ক্লাস মেয়েটা? কি বললে তুমি? স্ত্রী? কিসের স্ত্রী শুনি? তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দেব? ও, এখন তো ওসব মনেই থাকবে না, কিন্তু বিছানায় যখন আমার শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে আমার উপর স্বামিত্ব ফলান, তখন তো ঠিকই। শাট আপ। আর একটা কথা বললে কিন্তু। কি করবেন? হ্যাঁ, আবার মারবেন? মারুন না, আমি আর এসবে ভয় পাই না। নিজের স্ত্রী থেকে যদি আপনার কাছে ওই রাস্তার মেয়েটা বেশি দামি হয়ে থাকে তাহলে? শ্রেষ্ঠা আর কিছু বলার আগেই অর্ণিক ওকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর কোমর থেকে বেল্টটা খুলে এলোপাথাড়ি শ্রেষ্ঠের উপর প্রহার করতে লাগলো। ভয় পাও না, তাই না? এরপর থেকে যাতে ভয় পাও তারই ব্যবস্থা করছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। অর্ণিকের দেওয়া প্রতিটা আঘাত শ্রেষ্ঠা মুখ বুজে সহ্য করে যাচ্ছে। আর্তনাদ তো দূরে থাক, মুখ দিয়ে একটা টু শব্দ পর্যন্ত করছে না।
যেন এই মেয়ে আজ প্রতিজ্ঞা করেছে অত্যাচারী স্বামীর অত্যাচারের কাছে কিছুতে মাথা নত করবে না। এক সময় অর্ণিকও হাল ছেড়ে দিল, শ্রেষ্ঠাকে ওভাবে ফেলে রেখেই ঘর ছেড়ে বেরিয়ে গেল। শ্রেষ্ঠা কোনো মতে বিছানা থেকে নামলো, তারপর ওয়াশরুমে গিয়েই শাওয়ারের নিচে বসে পড়ল। বেল্টের আঘাতে কেটে যাওয়া জায়গাগুলোতে পানি যেন চাবুকের মতো আঘাত হানছে, আর তার সাথে শ্রেষ্ঠার এতক্ষণ আটকে রাখা কান্নাগুলো আর্তনাদ হয়ে বেরিয়ে আসতে লাগলো, যা হয়তো কখনোই অর্ণিকের কান পর্যন্ত পৌঁছাতে পারবে না। রাত একটু গভীর হতে বেরিয়ে পড়ল আভা। কাল আন্টির সাথে কথা বলার পরেও বুঝে নিয়েছে এত ইজিলি ও এখান থেকে বেরোতে পারবে না। আসলে আঙ্কেল আন্টির মতো ভালো মানুষ ওকে যে কিছুতেই একা ছাড়বেন না, এটাই তো স্বাভাবিক। ওনারা চাইছেন ওর কোনো ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলতে, কিন্তু আভা ও কিছুতেই এটা মেনে নিতে পারছে না। আসলে ভাইয়া যদি ব্যাপারটা জানতে পারে তাহলে প্রচন্ড কষ্ট পাবে, আর যেভাবেই হোক ও রক্তিমকে খুঁজে বের করবে। তারপর যে কি হবে সেটা ভাবতে ওর গায়ে কাঁটা দিয়ে উঠছে। ভাইয়া যে ওকে অনেক বেশি ভালোবাসে, তাই ওর সাথে যে এমন একটা জঘন্য কাজ করেছে তাকে কি এত সহজেই ছেড়ে দেবে? কিন্তু রক্তিমের কোনো ক্ষতি কি করে চাইবে আভা? হাজার হলেও ও তো, আর তাছাড়া রক্তিমের সাথে এক্স্যাক্টলি কি হয়েছে তাও তো জানে না ও। তাই যাই হোক, ব্যাগটা আগেই গুছিয়ে রেখেছিল আভা। আঙ্কেল আন্টি ঘুমিয়ে পড়তেই বাড়ির বাইরে বেরিয়ে আসলো, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি। মেইন গেটের কাছে পৌঁছানোর আগেই গেটের সামনে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো, আর তার থেকে যেই মানুষটা নেমে দাঁড়ালো তাকে দেখে এক মুহূর্তের জন্য হলেও আভার একটা হার্টবিট মিস হয়ে গেল। তারপরই তলিয়ে গেল অদূর অতীতের ভাবনার জগতে। সেদিন সেই অনাকাঙ্ক্ষিত রাতটা রক্তিমের সাথে কাটানোর পর সকালেই সেখান থেকে একরকম পালিয়ে এসেছিল আভা। যদিও রক্তিম ওকে অনেকভাবে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবে ওকে আটকাতে পারেনি। তারপর কেটে গেছে আরও কয়েকটা দিন। আভাও ফিরে গেছে তার আগের রুটিন লাইফে। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সেদিন ক্লাস শেষ হলে ঢুকতেই হাউস টিউবের অফিসে ওর ডাক পড়ল। ওখানে যেতেই যেই খবরটা শুনলো তাতে অবাকের চূড়ান্ত সীমা অতিক্রম করে ফেললো। তারপর কোনো রকমে রাগটাকে কন্ট্রোল করে গেস্ট রুমের দিকে এগোলো। আভার দিকে উল্টো দিক হয়ে একটা লোক দাঁড়িয়ে আছে। পেছন থেকে দেখে যতটুকু বোঝা যাচ্ছে তাতে মনে হচ্ছে বেশ হ্যান্ডসামই হবে। এই যে মিস্টার, কে আপনি? আপনি নাকি বলেছেন আপনি আমার হাজবেন্ড? আভার কণ্ঠ শুনে ওর দিকে ঘুরে দাঁড়ালো লোকটা। ঠিকই তো বলছি, কেন ভুল কিছু বলেছি নাকি? আপনি? হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে এক্সপেক্ট করেছিলে নাকি? ফাজলামি রাখুন, আগে বলুন অফিসে মিথ্যা কেন বলেছেন? কোন ব্যাপারটা? এই যে আপনি নাকি আমার হাজবেন্ড। হ্যাঁ হাজব্যান্ড, ওই তো। কিসের হাজবেন্ড? আমাদের বিয়েটা হলো কখন? হয়নি তো কি হয়েছে, তুমি চাইলে আমরা এখনই বিয়েটা করে নেব। দেখুন, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করে ফেলছেন। ওয়েট, আমি এক্ষুনি অফিসে রিপোর্ট করে আসছি। আভা পা বাড়াতেই রক্তিম ওকে দু হাতে জড়িয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। আভার চিৎকার দেওয়ার আগেই ওর ঠোঁটের দখল নিয়ে নিল। মুহূর্তেই আভা একেবারে চুপ করে গেল। রক্তিম এবার ওর কানের কাছে মুখ নিয়ে গেল, তারপর ফিসফিস করে বলল, বিয়েটা হয়নি তাতে কি, আর সবকিছু তো হয়ে গেছে। আপনি? শ্শ্, বিশ্বাস করো আভা, সেই দিনের পর থেকে আমি মন থেকে তোমাকে আমার স্ত্রী বলে মেনে নিয়েছি। এখন যদি তুমিও আমাকে... কখনো না। আমার এত তাড়া নেই, তুমি বরং একটু চিন্তা ভাবনা করে উত্তরটা দিও। লাগবে না, আমার ডিসিশন কখনো চেঞ্জ হবে না। সেটা না হয় সময় হলেই দেখা যাবে। টিল দেন, বাই বাই, সি ইউ সুন মাই ডিয়ার ওয়াইফ। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো আভা। রক্তিমকে দেখে আর নিজেকে আটকে রাখতে পারল না, ছুটে গিয়ে ওর বুকে ঝাঁপিয়ে পড়ল। রক্তিম কিন্তু আভাকে খেয়ালই করেনি, তাই অবাকের চরম সীমায় পৌঁছে গেল। হেই হেই হেই, হোয়াট ইজ দিস? কি আশ্চর্য, কে আপনি? আর এমন করছেন কেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। আমাকে চিনতে পারছো না? আমি আমি আভা, তোমার আভা। এই কয়দিন কোথায় ছিলে তুমি? কি হয়েছিল তোমার? জানো আমি তোমার সাথে কন্ট্যাক্ট করার কত চেষ্টা করেছি, কিন্তু সে অনেক কথা। আগে বলো, তুমি ঠিক আছো তো? আমি যে কি পরিমাণ টেনশনে ছিলাম তোমাকে যে কি করে বোঝাবো। এত কিছু বোঝাতে হবে না, আগে তুমি এখান থেকে যাও তো, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আরে কিচ্ছু হবে না, তুমি জানো না আঙ্কেল আন্টি অনেক ভালো।
ওনারা বরং তোমাকে দেখে অনেক খুশি হবেন। দাঁড়াও, আমি ওনাদের ডাকছি। আঙ্ক রক্তিম আভার মুখ চেপে ধরল। শ্, খবরদার, একদম চিৎকার করবে না। বাবা মা জানতে পারলে আমার খবর আছে। বাবা মা মানে? রক্তিম আভার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই বারান্দার লাইট জ্বলে উঠল, আর সঙ্গে সঙ্গেই গেট খুলে বেরিয়ে আসলেন রক্তিমের বাবা মা। রক্তিম আভাকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালো। এত রাতে আবার কে আসলো? আরে খোকা তুই এত রাতে? হ্যাঁ মা, ওই হঠাৎ করেই ক্যাম্পাস ছুটি হয়ে গেল তো তাই। রক্তিম বাড়ির দিকে পা বাড়ানোর আগেই আবার থমকে দাঁড়াতে বাধ্য হলো, কারণ মার এতক্ষণে আভার উপর চোখ পড়েছে। আরে আভা তুমি এখানে? না মানে আন্টি। ওহ, আপনার নাম আভা, নাইস নেম। আর হ্যাঁ, থ্যাঙ্কস গেটটা খুলে দেওয়ার জন্য। জানো মা, কতক্ষণ ধরে আমি নক করছিলাম, উনি না আসলে তো। কি আশ্চর্য, ও এসব কি বলছে? মাথায় তো কিছু ঢুকছে না। বাই দ্য ওয়ে, আমার ব্যাগটা কিন্তু এতটাও ভারী না, সো আমি একাই নিয়ে যেতে পারবো, সো প্লিজ। রক্তিম নিজের সাথে সাথে আভার ব্যাগটাও নিয়ে সোজা নিজের রুমের দিকে চলে গেল। আভা তুমি এখনো ওখানে কি করছো? তাড়াতাড়ি ভেতরে আসো, না হলে ঠান্ডা লেগে যাবে তো। জি আন্টি, আসছি। আভার মাথায় কোনো কাজ করছে না, শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে। আঙ্কেল আন্টি আসলে রক্তিমের বাবা মা, তার মানে কি রক্তিম এতদিন? কিছুক্ষণ পর নিজের রুমের এ মাথা থেকে ও মাথা পায়চারি করছে রক্তিম। এই স্টুপিড মেয়েটা এখানে কি করে আসলো? থ্যাংক গড, সবকিছু সময় মতো ম্যানেজ করে নিয়েছি, না হলে যে কি হতো। এখন ভালোই ভালোই ওকে এখান থেকে বিদায় করতে পারলেই হয়। রক্তিম যখন এসব ভাবতে ব্যস্ত, তখনই ওর রুমে ঢুকলো আভা। এসবের মানে কি জানতে পারি? এই কি, তুমি তুমি এখানে কেন? আগে আমার প্রশ্নের উত্তর দাও। এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এইখানে না বোঝার তো কোনো কিছু নেই। ওনারা আমার বাবা মা, আর আমি ওনাদের একমাত্র সন্তান। বাট আমি বুঝতে পারছি না তুমি এখানে কি করে। সে অনেক কথা, আগে বলো তুমি কেমন আছো? এই কয়দিন তোমার কোনো খোঁজ খবর না পেয়ে আমার যে কি অবস্থা হয়েছিল, তার উপর ওই মেসেজটা। আচ্ছা, তোমার মাথায় কি কোনো সমস্যা আছে? মানে? মানে মাথায় যদি বিন্দু মাত্র বুদ্ধিশুদ্ধি থাকতো তাহলে তো মেসেজটার মিনিং বুঝতে সমস্যা হওয়ার কথা না। তার মানে ওটা তুমি? হ্যাঁ, আমিই করেছিলাম। কিন্তু কেন? কারণ আই হেট ইউ। আর হ্যাঁ, আমি কিন্তু কখনোই তোমাকে ভালোবাসিনি। তাহলে ওসব? সবটাই ছিল অভিনয়, তোমাকে ফাঁদে ফেলার একটা ছক। আর তুমি কোনো রকম ঝামেলা ছাড়াই আমার বিছানো সেই জালে ধরা দিলে। কি যাতে বলছো? আমি নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন দেখছি। এসব কিছুতেই সত্যি হতে পারে না। জি না ম্যাডাম, এই সবই সত্যি। এখন প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। লং একটা জার্নি করে এসেছি, সো নাও আই নিড সাম রেস্ট। কিন্তু রক্তিম, গেট আউট। আমার কথাটা একবার শোনো প্লিজ। তুমি কি নিজে থেকে যাবে নাকি আমি? না, আমি যাব না। আমার সব প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। ঠিক আছে, আমিও জানি কিভাবে তোমাকে কথা শোনাতে হয়। রক্তিম এবার আভাকে কোলে তুলে নিল, তারপর সোজা গেস্ট রুমের দিকে এগোতে লাগলো। আভা তো ছাড়া পাওয়ার জন্য রীতিমতো হাত পা ছুড়ছে, কিন্তু রক্তিমের শক্তির সাথে কিছুতেই পেরে উঠছে না। ছাড়ুন বলছি, আমি বললাম না আমি কোথাও যাব না। তোমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম আমার কাছে নেই, কোনোদিনও ছিল না, সো জাস্ট শাট আপ। কিন্তু তোমার যা জানার আছে সব জানতে পারবে, বাট আজ না। তাহলে কবে? সেটাও আমিই ঠিক করব। হ্যাঁ কিন্তু আর হ্যাঁ, বাবা মাকে যদি আমাদের ব্যাপারে একটা কথাও বলেছো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। রক্তিম বেরিয়ে গেল। খুব অদ্ভুত লাগছে, এসব কি বলে গেল। মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, কিছুই যেন মাথায় ঢুকছে না। ঘড়িতে প্রায় রাত 10টা। খান ম্যানশনের গেটে অনেকের গাড়িটা আসতেই দারোয়ান গেট খুলে দিল। নর্মালি এত তাড়াতাড়ি বাড়ি ফেরে না অর্ণিক, কিন্তু আজকের ব্যাপারটা অন্য। তাই গাড়ির চাবিটা দারোয়ানের হাতে দিয়েই বাড়ির ভেতরে ঢুকে গেল অর্ণিক। না, আজকাল ড্রিঙ্ক করে আসেনি ও, বরং আজকের ড্রিঙ্কসের ধারের কাছেও যায়নিও। কারণটা ও বেশ পরিষ্কার। বিকেলে শ্রেষ্ঠার উপর চালানো অত্যাচারের ফলাফলটা নিজের চোখে দেখার লোভ সামলাতে পারছে না। মেয়েটা ব্যথায় যত ছটফট করবে ততই পৈশাচিক আনন্দে মেতে উঠবে ও। 2 তলার দক্ষিণ পাশের কর্নারের রুমটায়
অর্ণিকের বেডরুম। সিঁড়ি দিয়ে উঠেই সোজা নিজের রুমের দিকে চলে গেল অর্ণিক, কিন্তু শ্রেষ্ঠাকে কোথাও দেখা যাচ্ছে না। তাই বাইরে গিয়ে কয়েকবার ওর নাম ধরে ডাক দিল, শ্রেষ্ঠা, শ্রেষ্ঠা। কিন্তু শ্রেষ্ঠার কোনোই সাড়া শব্দ নেই। একে একে কিচেন, ছাদ, ব্যালকনি সব জায়গা খুঁজে দেখলো অর্ণিক, কিন্তু কোথাও শ্রেষ্ঠাকে পাওয়া গেল না। গেল কোথায় ডেটটা? ভুলেও যদি বাড়ি ছেড়ে পালানোর কথা ভেবে থাকো তাহলে কিন্তু। হঠাৎ ওয়াশরুমের দিকে চোখ পড়তেই থমকে দাঁড়ালো অর্ণিক। একটু ভালো করে খেয়াল করতেই শাওয়ারের শব্দ কানে আসলো। এই এডিটটাকে তো আমি এত রাতে কি শাওয়ার নেয়? শ্রেষ্ঠা, দরজা খোলো, নাহলে কিন্তু আমি। শ্রেষ্ঠা, দরজা খোলো বলছে, নাহলে কিন্তু আমি। শ্রেষ্ঠা, শ্রেষ্ঠা। আরো কিছুক্ষণ ডাকাডাকি করেও যখন কাজ হলো না, তখন একরকম বাধ্য হয়েই দরজাটা ভেঙে ফেললো অর্ণিক। আর তারপর যা দেখলো তাতে ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল ওর মাঝে। ওয়াশরুমের এক কোণে ওয়ালের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে শ্রেষ্ঠা। উপর থেকে এখনো শাওয়ারের পানি পড়ে যাচ্ছে, কিন্তু তাতে যেন কোনো খেয়ালই নেই ওর। একটু ভালো মতো খেয়াল করতে বোঝা গেল কোনো একটা গড়বড় আছে। শ্রেষ্ঠা বসে আছে ঠিকই, কিন্তু ওর কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। ওর একটা হাত এখনো বাথটাবের পানিতে ডুবে আছে। চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে, আর কপালের এক পাশে বেশ গভীর একটা ক্ষত, সেটা থেকে এখনো ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছে। আর এক মুহূর্ত দেরি না করে শ্রেষ্ঠার সামনে বসে পড়ল অর্ণিক। ওর কাঁধে হাত দেওয়ার সাথে সাথেই অর্ণিকের কোলে ঢলে পড়ল শ্রেষ্ঠা। যেন কোনো বরফের সংস্পর্শে এসেছে এমনভাবে চমকে উঠল অর্ণিক। তারপর ওর হার্টবিট আর শ্বাস প্রশ্বাস আছে কিনা চেক করেই ওকে কোলে তুলে নিল। নিজ হাতে ওর কাপড় চেঞ্জ করে আলতো হাতে বিছানায় শুয়ে দিল। নিজের প্রতি একটা ঘৃণা কাজ করছে ওর। করবে নাই বা কেন? শ্রেষ্ঠাকে যখন ভেজা কাপড় পাল্টে নতুন কাপড় পরিয়ে দিচ্ছিল, তখন ওর পিঠের কাটা দাগগুলো যে ওর বর্বরতার সাক্ষী দিচ্ছিল। শ্রেষ্ঠার এখনো জ্ঞান ফেরেনি। জ্বরে পুরো শরীর পুড়ে যাচ্ছে। লেপের মধ্যে থাকলেও এখনো পুরো শরীর থরথর করে কাঁপছে। অর্ণিক গরম তেল দিয়ে টানা ওর হাত পায়ে ম্যাসাজ করে যাচ্ছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। বাড়িতে আজকে কাজের লোকগুলোও নেই, শুধু বাহাদুর ছিল। ওকেও ডক্টর ডাকতে পাঠিয়ে দিয়েছে, তাই ওকেই সবকিছু করতে হচ্ছে। কিছুক্ষণ পর ডক্টর শ্রেষ্ঠাকে এক্সামিন করে চলে গেছেন বেশ কিছুক্ষণ আগে। ওনার কথা মতোই অর্ণিক শ্রেষ্ঠাকে খাবার আর ওষুধ খাইয়ে দিয়েছে। তারপর থেকে মেয়েটা আবার ঘুমাচ্ছে। হয়তো ঔষধের কড়া কোনো ঘুমের ডোজ দেওয়া আছে। তখন থেকেই ডাক্তারের একটা কথায় অর্ণিকের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। উনি কম করে হলেও টানা 5 ঘন্টা পানিতে ভিজেছেন, যার ফলে এক্সেসিভ লেভেলের হাইপোথামিয়া ফেস করছেন। 5 ঘন্টা? তার মানে তো বিকেল আমি বের হওয়ার পরই। শ্রেষ্ঠার আবারও কাঁপুনি শুরু হয়েছে। লেপ কম্বল কোনো কিছু দিয়েই কোনো লাভ হচ্ছে না। অগত্যা অর্ণিক নিজেই ওকে দুহাতে জড়িয়ে নিল, একেবারে বুকের মাঝে মিশিয়ে নিয়েছে। কিন্তু বিপত্তিটা ঘটল অন্য জায়গায়। পিঠের কাটা জায়গাগুলোতে অর্ণিকের হাত পড়তে ব্যথায় কোকিয়ে উঠল শ্রেষ্ঠা। ভয়ে হাতের বাঁধন হালকা করে ফেলল অর্ণিক। এই মেয়েটা এতটা জেদি কেন? তখন এত আঘাত করলাম, তবুও একটা টু শব্দও করলো না, অথচ এখনই অবস্থা। শ্রেষ্ঠা ঘুমের ঘরে বিড়বিড় করে কিছু বলছে। অর্ণিক একদম ওর ঠোঁটের কাছে কান পাতল। অসুস্থ অবস্থায় মানুষ যা করে, শ্রেষ্ঠাও এখন তাই করছে। ওর মাকে ডাকছে। হয়তো অনেক বেশি মিস করছে ওনার আদর যত্নকে। মাঝরাত, পুরো শহরটাই ঘুমিয়ে আছে। ঘুম নেই শুধু সোমার দু চোখে। একটু আগেই ভয়ানক একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে ওর। আর কিছুতেই ঘুম আসছে না, শুধু বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। খানিক বাদে শোয়েবেরও ঘুম ভেঙে গেল। সোমা জেগে আছে দেখে নিজেই কথা শুরু করলো। ঘুম আসছে না? না। কেন? শরীর খারাপ লাগছে নাকি? ডাক্তারকে খবর দিব? ওসব কিছু না। তাহলে? সকাল থেকেই মনটা কেমন যেন কুড়াচ্ছে, মনে হচ্ছে খারাপ কিছু হতে চলেছে। আর একটু আগে ওই দুঃস্বপ্নটা। আরে বাবা, স্বপ্ন তো স্বপ্নই, এটা নিয়ে এত দুশ্চিন্তা করার কি আছে? চিন্তা কি আর সাথে করি? আমার মেয়েটা যে, হ্যাঁ গো, আমার মেয়েটা ঠিক আছে তো? ওর আবার কিছু হয়ে যায়নি তো? না না, ওর আবার কি হবে? ও ঠিকই আছে। আর সন্ধ্যায় তো আমার সাথে কথা বললো। তুমি সত্যি বলছো? অনেক রাত হয়ে গেছে, এবার তুমি ঘুমাও কেমন? শোয়েবের কথা শুনে সোমা চুপচাপ শুয়ে পড়ল।
সরি তোমাকে মিথ্যা বলার জন্য। আজ কেন, গত 1 সপ্তাহ ধরে আমার শ্রেষ্ঠা আমার সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। ও কেমন আছে কিছুই জানি না, কিন্তু সত্যিটা বলে আর তোমাকে টেনশনে ফেলতে চাই না। তাই এমনিতেই মেয়ের চিন্তায় চিন্তায় তোমার এই অবস্থা, তারপর যদি এসব। শুধু বাড়িটা না, পুরো এলাকাটাই একেবারে ঘুমন্তপুরী হয়ে গেছে। জেগে আছে শুধু একজন, আভা। ওর চোখে ঘুমে ছিটে ফোঁটা পর্যন্ত নেই। থাকবে কি করে? রক্তিমের কথাগুলো শোনার পর থেকে যে সব কিছুই গুলিয়ে যাচ্ছে। যাবে নাই বা কেন? শুরুতে ওর প্রতি কোনো অনুভূতি কাজ না করলেও মানুষটার পাগলামি আর কেয়ারের প্রতি অভ্যস্ত হতে যে ওর খুব বেশি দিন সময় লাগেনি। সেদিনের ঘটনাটা আভা একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে পারত, কিন্তু পারেনি, কারণ তার কয়েকদিন পরেই আবারও রক্তিমের দেখা মিলল। বলা নেই কওয়া নেই, হঠাৎ করে ক্যাম্পাসে এসে হাজির, তাও আবার স্বাভাবিকভাবে না। বরাবরের মতোই সেদিনও সকালে আভা ক্লাসের উদ্দেশ্যে বের হয়েছে। ওর পরনে আছে অফ হোয়াইট কালারের জিন্স আর অ্যাশ কালারের একটা টপস। মেইন গেট ক্রস করে একাডেমিক বিল্ডিংয়ের দিকে এগোতেই কেউ পিছন থেকে ওর মাথার উপর একটা ওড়না ফেলে দিল। এই কে রে? পিছন ফিরতেই দেখলো রক্তিম দাঁত বের করে হাসছে। তোমার হাজব্যান্ড। আপনি? উফ, আবার? এই মেয়ে, এইসব কি পড়েছো? লজ্জা শরমের মাথা খেয়েছো নাকি? দেখুন আপনি কিন্তু। আমার সামনে যা ইচ্ছে পড়ে আসতে পারো, কিন্তু বাইরের মানুষজনের সামনে ছি 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 ছি। দেখুন ফের যদি কখনো এমন বেপর্দা হয়ে বাইরে বেরিয়েছো, তাহলে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো, মনে থাকে যেন। শুধু এটাই না, এরপর থেকে প্রতিনিয়ত এই রক্তিমের অত্যাচার সহ্য করতে হয়েছে আভাকে। শেষে অবস্থা এমন দাঁড়ালো যে ওর বন্ধু বান্ধব থেকে শুরু করে পরিচিত সবাইকে রক্তিমকে দুলাভাই বলে ডাকা শুরু করলো। আভা হাজার চেষ্টা করেও ওদের ভুল ভাঙাতে পারল না। সেদিন ছিল ভ্যালেন্টাইন্স ডে। অন্যদের মতো আভার তেমন কোনো প্ল্যানিং ছিল না, তাই সকাল সকালই ভার্সিটিতে চলে গেল। কিন্তু ক্যাম্পাসে ঢোকার আগেই রক্তিম জোর করে ওকে রিকশায় তুলে নিল। রিকশাটা এসে যেখানটায় থামলো, জায়গাটা দেখেই আভার চোখ কপালে উঠে গেল। কাজী অফিস? হ্যাঁ, কোনো সমস্যা? কিন্তু আমরা এখানে কেন? ভেতরে চলো, সব ক্লিয়ার হয়ে যাবে। ভিতরে ঢুকতেই আরেক দফা ধাক্কা খেলো আভা। ওর কয়েকটা ফ্রেন্ড হাসি মুখে দাঁড়িয়ে আছে, যেন ওর জন্যই অপেক্ষা করছিল। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। পাবে পাবে, সবই পাবে। কাজী সাহেব। রক্তিমের ডাকে হুজুর গোছের একটা লোক এগিয়ে আসলেন। হাতে রেজিস্টার খাতাটা খুলে আভার দিকে বাড়িয়ে ধরলেন। এখানে একটা সাইন করুন মা, উনি আগেই সাইন করে দিয়েছেন, আপনি করলেই কাজ শেষ। মানে কেউ কি আমাকে বলবে এখানে কি হচ্ছে? কি আর হবে, আমাদের বিয়ে। এই এক মিনিট, কিসের বিয়ে? কার বিয়ে? আচ্ছা আপনার কি মাথা ঠিক আছে? জনাব, কোনো সমস্যা? কাজী সাহেব, 1 মিনিট। না মানে বিয়েটা কি হবে নাকি হবে না? না হলে বলেন, আমার আবার একটু বাইরে যাওয়ার দরকার ছিল আর কি। শুনুন, এখানে কোনো বিয়েটি হচ্ছে না। আপনার যেখানে ইচ্ছে যান তো। জি আচ্ছা। ওই মিয়া, আপনি আবার কই যান? জি জনাব, মা জানুনি যে বললেন। রাখুন তো আপনার মা জননী, আপনাকে অপেক্ষা করতে বলছি, একটু অপেক্ষা করেন। আর এই যে তুমি, আসো আমার সাথে। না, আমি কোথাও যাব না। যাবে না তো? না। আচ্ছা ঠিক আছে। আভার বুঝে ওঠার আগেই রক্তিম ওকে কোলে তুলে নিল। আরে আরে, এসব কোন ধরনের অসভ্যতামি? দেখুন, ভালোই বলছি, আমাকে নামিয়ে দিন, না হলে কিন্তু। দিলাম। এবার বলো, আমাকে বিয়ে করবে কি না? না। ঠিক আছে, তাহলে এইগুলো এক্ষুনি ভাইয়ার কাছে। এগুলো কি? নিজেই খুলে দেখো। খামটা খুলতেই আমার মাথাটা ঘুরে গেল। 31 রাতে তোলা আমার আর ওনার অন্তরঙ্গ মুহূর্তে তোলা কয়েকটা ছবি। এসব আপনি আপনি এতটা নিচ? সরি ডিয়ার, বাট তোমাকে পাওয়ার জন্য আমি এর থেকেও নিচে নামতে পারি। কি করব বলো, অনেক ভালোবাসি তোমাকে। এটা কি আপনি ভালোবাসা বলছেন? ভালোবাসা মানে কি জানেন আপনি? জানি, আর এটাও জানি তোমাকে ছাড়া বেঁচে থাকা আমার অসম্ভব। তাই। আরে এটা কি? আপনি চাকু বের করছেন কেন? দেখুন, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি কিছুতেই রাজি হব না।
তোমাকে ভয় দেখাতে যাব কেন? এইটা আমার জন্য। মানে? মানে আজ এই মুহূর্তে আমাকে যদি বিয়ে করতে রাজি না হও, তাহলে আমি তোমার চোখের সামনেই সুইসাইড করব। হোয়াট আর ইউ ম্যাড? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তুমি যদি রাজি না হও তাহলে কিন্তু আমি সত্যি সত্যি অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে আভা, নিজের থেকেও বেশি। তাই বলছি, আমাকে আপন করে নাও প্লিজ। তুমি যদি রাজি না হও তাহলে। সেদিন রক্তিমের এই আকুতি আর ব্ল্যাকমেইলের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল আভা। তাই নিজের ইচ্ছের বিরুদ্ধেই বিয়ের রেজিস্টার খাতায় সাইন করে দিয়েছিল। দেখতে দেখতেই কেটে গেল একটা মাস। রক্তিম আসলে ওখানে এসেছিল ট্যুরিস্ট হিসেবে, আর ওদের বিয়ের পরদিনই ও ওর ঠিকানায় ফিরে গেছে। এদিকে রক্তিম ফিরে যাওয়ার পর থেকেই ওকে মিস করতে শুরু করে আভা। ধীরে ধীরে নিজের অজান্তেই কখন যে রক্তিমকে ভালোবেসে ফেলেছে বুঝতেই পারেনি মেয়েটা। বিয়ের 1 মান্থ অ্যানিভার্সারিতে আভার নামে একটা কুরিয়ার আসলো। একটা বিয়ের বেনারসি আর সাদা খামে একটা চিঠি, রক্তিমের লেখা। চিঠিটা ঝটপট খুলে ফেললো আভা। ছোট্ট একটা চিঠি, খুবই সাদামাটা ভাবে লেখা। আভা, বাবা মাকে তোমার কথা বলেছি, ওনারা তোমাকে দেখতে চেয়েছেন। তোমাকে বধূ বেশে দেখার অনেক ইচ্ছে ছিল আমার, কিন্তু সেই সুযোগ তো পেলাম না। তাই শাড়িটা পাঠালাম, সম্ভব হলে বিয়ে সাজে এসো। আমি তোমার জন্য স্টেশনে অপেক্ষা করব। সেদিন বধূ বেশে সেজেই মাঝরাত অবধি স্টেশনে রক্তিমের জন্য অপেক্ষা করছিল আভা, কিন্তু রক্তিমের কোনো দেখা পায়নি ও। ওর ফোনটাও ননস্টপ বন্ধ পাচ্ছিল। হঠাৎ চোখের সামনে পাড়াতলি এক্সপ্রেস নামটা দেখেই মনে পড়লো এর আগে কয়েকবার রক্তিমের মুখে নামটা শুনেছে। ট্রেনটাকে ছেড়ে যেতে দেখে কিছু না ভেবেই উঠে পড়লো আভা। পাড়ি দিল অজানার পথে। দূরে কোথাও থেকে যেন আজানের ধ্বনি ভেসে আসছে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো আভা। নির্ঘুম একটা রাত কাটলো। ফেলে আসা স্মৃতিগুলো মনে পড়াতে নিজের অজান্তেই চোখে পানি চলে আসলো। মাস দুয়েক আগের রক্তিম আর আজকের এই রক্তিমের মাঝে যেন কোনো মিলই পাচ্ছে না ও। এটা কি সত্যি নাকি ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন, সেটাই ভেবে পাচ্ছে না। মন থেকে চাইছে এটা যেন একটা দুঃস্বপ্ন হয়, যাতে ঘুম ভেঙে গেলেই সব কিছু আগের মতোই স্বাভাবিক হয়ে যায়। কিন্তু আগে না থাকলেও এই কয় মাসের সকাল সকাল ঘুম থেকে ওঠাটা রীতিমতো অভ্যাসে পরিণত হয়েছে শ্রেষ্ঠার। আজকেও তার ব্যতিক্রম হলো না, কিন্তু আজকের ব্যাপারটা একটু অন্যরকম। ঘুম ভাঙতেই শ্রেষ্ঠার মনে হলো খুব ভারী কিছু ওকে জাপটে ধরে রেখেছে। একটু ভালো মতো খেয়াল করতেই বুঝলো ওটার কিছুই না, অর্ণিকের হাত। দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে ওকে। অবাক চোখে কিছুক্ষণ অর্ণিকের দিকে তাকিয়ে থাকলো শ্রেষ্ঠা, তারপরই বাস্তবে ফিরে আসলো। আলতো হাতে অর্ণিকের হাত সরিয়ে উঠে বসলো। শরীরটা প্রচন্ড দুর্বল লাগছে শ্রেষ্ঠার। তার সাথে শরীর জুড়ে গতকাল অর্ণিকের দেওয়া আঘাতের চিহ্ন স্বরূপ ব্যথার যন্ত্রণা তো আছেই। ঠিক মতো দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে, কিন্তু এই জল্লাদটা কি আর সেসব মানবে? অগত্যা এই অসুস্থ শরীর নিয়েই কিচেনে চলে গেল। অর্ণিকের ঘুম ভাঙার আগেই নাস্তা রেডি করতে হবে, না হলে যা আবার কি করবে কে জানে। কিন্তু খুব বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারলো না শ্রেষ্ঠা। সঞ্চিত শক্তিটুকু শেষ হয়ে যেতেই আবারও সেন্সলেস হয়ে গেল। কিছুক্ষণ পর নিজের রুমের বিছানায় শুয়েছে শ্রেষ্ঠা। হ্যাঁ, অর্ণিকই ওকে এখানে নিয়ে এসেছে। শ্রেষ্ঠা এখনো অচেতন, তবে জ্বরের ঘরে একটু পরপরই আম্মু আম্মু করছে। উফ, অসহ্য। এই মেয়েটা দেখছি ছুটির দিনে একটু শান্তিতে ঘুমোতে দেবে না। জেগে থাকলে তো লাইফটা হেল্প করে দেয়, এখন ঘুমের মধ্যেও। শ্রেষ্ঠা, এই স্টুপিড মেয়ে, গেট আপ রাইট নাও। আম্মু প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমার না অনেক কষ্ট হচ্ছে। আম্মু যেও না প্লিজ, আম্মু। না, এই মেয়ে দেখছি এইভাবে শুনবে না। ওয়েট, স্কচ টেপটা নিয়ে এসে ওর মুখে লাগিয়ে দিলাম। এরপর যত বড় বিড়বিড় করো, নো প্রবলেম। আমি বাবা ঘুমাই। ঘড়িতে ঠিক কয়টা বাজে জানা নেই, কিন্তু সূর্যের দিকে তাকালেই বোঝা যাচ্ছে বেশ বেলা হয়ে গেছে। শ্রেষ্ঠার ঘুম ভেঙেছে খানিক আগে, কিন্তু এখনো বিছানা ছেড়ে ওঠেনি। উঠবে কিভাবে? শরীরে বিন্দুমাত্র শক্তি থাকলে তো উঠে বসবে। তার উপর নিজেকে এই অবস্থায় দেখে রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে গেছে। মুখে কষ্টিক, কিন্তু কেন? এমন একটা জঘন্য কাজ একজনই করতে পারে, ওই রাক্ষসটা। উফ, অসহ্য। একটানে মুখের ট্যাপটা খুলে ফেললাম, তারপর ঘড়ির দিকে চোখ পড়তে চমকে উঠলাম। প্রায় 12টা বাজে। সর্বনাশ,
রাক্ষসটা আজকে আমাকে মেরেই ফেলবে। লাফ দিয়ে বিছানা থেকে নামতে মাথাটা কেমন যেন ঘুরে আসলো, কিন্তু মেঝেতে পড়ার আগে একজোড়া হাত আমাকে শক্ত করে জড়িয়ে নিল। এই মেয়ের বোধহয় মাথায় বড় ধরনের কোনো প্রবলেম আছে, তাই তো বারবার সেন্সলেস হওয়ার শখ যাচ্ছে। ভাগ্যিস সময় মতো আমি চলে এসেছিলাম, না হলে তো আবার। খুব আনিজি লাগছে। এই মানুষটা থেকে এমন কিছু অন্তত অ্যাবসেন্ট করিনি। ওনার থেকে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়লাম। এই স্টুপিড মেয়ে, কি সমস্যা তোমার? একটু চুপচাপ শুয়ে থাকলে কি প্রবলেম? বুঝেছি, আমাকে পেইন না দিলে তোমার শান্তি হচ্ছে না, তাই তো? সারাটা জ্বালিয়ে পেট ভরানি যে আবার এখন শুরু করেছ? আমি আপনাকে জ্বালিয়েছি? জি ম্যাডাম, বাড়িতে তো আর কেউই নেই, তাই আমি ছাড়া কেই বা সারাটা জেগে আপনার সেবা করবে? আপনি আমার? এত অবাক হওয়ার কিছু নেই, একদিন করেছে বলে ভেবো না রোজ রোজ করবো। সো প্লিজ টেক কেয়ার অফ ইউর সেলফ। হুম। এখন ফ্রেশে আসো, আমি আসছি। জি। আর হ্যাঁ, একদম এই রুমের বাইরে পা রাখবে না, নাহলে কিন্তু। হুম। অর্ণব বেরিয়ে গেল। কিছুক্ষণ পর একটা ট্রেতে এক গাদি খাবার নিয়ে এসে হাজির। এগুলো? চুপচাপ খেয়ে নাও, একটু যদি নষ্ট করেছ। এসব আপনি? আমি ছাড়া কে বানাবে? বাসায় কার কেউ আছে? তবে ভেবো না এসব তোমার জন্য করেছে, আমার খেতে লেগেছিল তাই। রান্না যখন করছিলাম আমি, তাই ভাবলাম একটু বেশি করে করি। এনে উল্টাপাল্টা কিছু চিন্তা করার দরকার নেই। কিন্তু আমি যতদূর জানি মিষ্টি খাবার আপনি একদমই পছন্দ করেন না। ওটা তো আমার পছন্দ, আর এখানে তো সবই মিষ্টি আইটেম। খেতে বলেছে, খাও, এত প্রশ্ন করে কি আছে? হুম, খাচ্ছি। খাচ্ছি বলে আবার বসে থাকলে কেন? থ্যাংক ইউ। কেন? এই যে আমার ফেভারিট ডিশগুলো আমার জন্য রান্না করলেন তাই। বললাম তো ওসব তোমার জন্য করিনি। সে যার জন্যই করেন, এটা থ্যাঙ্কস তো আপনাকে দিতেই হবে, কারণ রান্না অসাধারণ হয়েছে। হোয়াট এভার, এখন চুপচাপ খেয়ে শুয়ে পড়ো, আমি একটু বাইরে যাচ্ছি। এসে যেন দেখি সব খাবার শেষ করে ফেলছো, নাহলে কিন্তু। আচ্ছা। আর হ্যাঁ, এই ফোনটা রাখো, বাসায় কেউ নেই, তো দরকার লাগতে পারে। হুম। বাই দ্য ওয়ে, ওটাতে কিন্তু আউটগোয়িং বন্ধ করা আছে, শুধুমাত্র ইনকামিং অ্যালাউড। সো অযথা বাসায় ফোন ধরার চেষ্টা করে এনার্জি লস করার কোনো মানেই হয় না। হুম। কিছুক্ষণ পর অর্ণিক ফিরে এসে এই শ্রেষ্ঠকে ডাকাডাকি শুরু করেছে, কিন্তু শ্রেষ্ঠ তো কোনো উত্তরই দিচ্ছে না। হঠাৎ ওয়াশরুম থেকে কিছু একটা পড়ার শব্দ কানে আসতেই ওদিকে ছুটে গেল। শ্রেষ্ঠা, আর ইউ দেয়ার? এখন কি করি? দূরছে, পড়ার আর সময় পেলাম না। ভাবলাম শাওয়ার নিয়ে একটু ফ্রেশ হয়ে নেব, কিন্তু এখন এখন তো ড্রেসও চেঞ্জ করা হয়নি, আর ঝটপট যে চেঞ্জ করে নেব তারও উপায় নেই। উঠতেই তো দাঁড়াতে পারছি না। শ্রেষ্ঠা, কি হলো? কথা বলছো না কেন? কোনো সমস্যা? না, টাইম ওয়েস্ট করা যাবে না। তাছাড়া ড্রেসটা চেঞ্জ করে নিতে হবে। ঝটপট উঠে দাঁড়াতে গিয়ে আবারও পিছলে পড়ে গেলাম। আবারও সেই শব্দটা না? তবে কি স্টুপিডটা আবারও কোনো। আর দেরি করলাম না, ওয়াশরুমের দরজাটা খুলে ভেতরে ঢুকে পড়লাম। উফ, আমার কোমরটা বোধ হয় এবার একেবারেই গেল, আর তার সাথে কপালটাও। হে কি, আপনি? এবার আমি কি করি? দূর ছাই, এই যে আপনি এমন হাঁ করে তাকিয়ে আছেন কেন? দেখুন, একদম ভালো হচ্ছে না কিন্তু। শ্রেষ্ঠাকে যে এইভাবে দেখব একবার মাথায় আসেনি। শুধুমাত্র টাওয়াল পেঁচিয়ে মাথা নিচু করে বসে আছে, আর দোয়াতে নিজেকে আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওকে এইভাবে দেখে একটু ফাসলামি করতে ইচ্ছে করছে। ধীরে ধীরে ওর দিকে এগোচ্ছে। এ কি, আপনি এদিকে আসছেন কেন? দেখুন, আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি। তাতে কি হয়েছে? তুমি এমন করছো যেন তোমাকে আমি এইভাবেই কখনো দেখিনি। আরে বাবা, তোমাকে তো মেয়ের থেকেও বেশি তোমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সব আমার চেনা। সো অসভ্য কোথাকার, কি সব অশ্লীল কথাবার্তা! এই, আপনি এমন অভদ্র! আমি অসভ্য? আমি অভদ্র? ওকে ফাইন, তাহলে তাই। দেখি, এবার একটু উঠে দাঁড়ো তো। পারবো না। কেন? পায়ে মোচড় খেয়েছি, আর কোমরও। শুধু পা আর কোমর না, মাথাটা ফাটিয়েছেন দেখছি। তাই নাকি? জি, দেখি একটু শান্ত হয়ে বসো তো। কেন? তোমাকে করে নেব তাই। কেন? কেন মানে? তুমি কাজ যেখানে থাকার প্ল্যান করছো নাকি? না মানে, আচ্ছা ঠিক, তার আগে আমার ড্রেসটা এদিকে দিন তো। আর আপনি প্লিজ একটু ঘুরে দাঁড়ান, আমি চেষ্টা করব। লাগবে না,
মানে মানে আমরা এখন যা করব তার জন্য এই ড্রেসটাই পারফেক্ট। মানে সে তোমাকে বুঝতে হবে না, তুমি জাস্ট এটুকু আমার সাথে কোঅপারেট করো, তাহলেই হবে। কি আশ্চর্য কথা, অসভ্য ইতর। ওকে ওকে, আর কথা বলার সুযোগ না দিয়ে কোলে তুলে নিলাম, তারপর সোজা বেডরুমের দিকে পা বাড়ালাম। আপনি? আর কোনো কথা না, চুপচাপ বসে থাকো। কটনের স্যাবলন নিয়ে কপালের কাটা জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিলাম। শেষ? থ্যাঙ্কস গড। এবার তাহলে আপনারা যা ইচ্ছে করুন, আমি বরং কিচেনের দিকে যাই। কিচেন কেন? কেন আবার? রান্না করতে হবে না? তোমাকে কি আমি যেতে বলেছি? বললাম না চুপচাপ বসে থাকো, কথা কি একটাও কানে যায় না? কি আর করার, ঝাড়ি খেয়ে লক্ষ্মী মেয়ের মতো বসে থাকলাম। কোমরে আর পায়ে বাম লাগিয়ে দিলাম, এরপর একটু আগে আনা মলমটা আলতো হাতে ওর পিঠের কাটা জায়গাগুলোতে লাগিয়ে দিচ্ছে। এই সব কিছু আমার জন্য হয়েছে। কেন কাল এতটা ডেকে গেলাম? এতটার রাগ না করলেও পারতাম। কি অদ্ভুত তাই না? আঘাত যে দিল সেই এখন তাতে মলম লাগাচ্ছে। মানুষটাকে ঠিক বুঝতে পারি না আমি। ও কি সত্যি সত্যি আমাকে প্রতিশোধ নিতে বিয়ে করেছে নাকি? ঘুম ভাঙার পর বেশ কিছুক্ষণ সময় লাগলো আভার কোথায় আছে সেটা বুঝতে। যখন বুঝতে পারলো, অবাকের সর্বোচ্চ সীমা অতিক্রম করে গেল। ও এখন রক্তিমের বাবার জিপে বসে আছে আর গাড়িটা ড্রাইভ করছে রক্তিম। আমি এখানে কিভাবে আসলাম? ও, ম্যাডামের তাহলে শেষ পর্যন্ত ঘুম ভেঙেছে। বাপ রে বাপ, কি ঘুমোয় রে বাবা। এত কিছু হয়ে গেল তবুও কিছু টের পেলে না? তুমি কি মানুষ? এত কিছু হয়ে গেল মানে? ঠিক করে বল, আমি এখানে এলাম কি করে? আর কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? কোথায় যাচ্ছি একটু পরেই জানতে পারবে। মানে ঠিকই, কোথায় নিয়ে যাচ্ছ বলবে নাকি আমি চিৎকার করব? ইচ্ছে হলে করতে পারো, আই ডোন্ট কেয়ার। নাও, এসে গেছি, এবার নামো। এটা তো, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? ওয়েট, এই নাও ধরো। কি এটা? তোমার টিকিট। মানে? মানে আবার কি? তুমি এক্ষুনি ফেরত যাচ্ছ। ফেরত যাচ্ছি মানে? কোথায়? তোমার ভাইয়ার কাছে। কেন? আমি আমার ভাইয়ের কাছে ফেরত যাব কেন? আমি আমার স্বামীর বাড়ি থাকবো। বিয়ের পর তো এটাই আমার ঠিকানা। শাট আপ, কি স্বামী করছো? আমি তোমাকে কখনোই বউ হিসাবে মানিনি, কখনো মানবো না। কি যাতা বলছো? দেখো, অনেক হয়েছে, আর না, এসব ফাজলামি আমি আর নিতে পারছি না। যা তা না, এটাই সত্যি। তোমার সাথে দেখা, বিয়ে আর তারপর তোমাকে স্টেশনে রেখে চলে আসা সবটাই ছিল আমার প্ল্যানিং এর অংশ। অ্যান্ড আই ওয়াজ কমপ্লিটলি সাকসেসফুল আনটিল অপ্রত্যাশিতভাবে আন্টির সাথে আমার দেখা হওয়া আর আমার তোমার বাড়িতে চলে আসা, তাই তো? এখন আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসো প্লিজ। আর দয়া করে কখনো এদিকে পা বাড়িও না, কেমন? কিন্তু কেন কেন এমন করলে আমার সাথে? সেটা না হয় তোমার ভাইকে জিজ্ঞেস করে নিও। মানে এসবের মতো আবার ভাইয়া আসছে কেন? কারণ এই সব কিছুর জন্য তোমার ভাইয়া দায়ী। ওর জন্যই আমার এতটা নিচে নামতে হয়েছে, এবং তাতে আমার বিন্দু মাত্র আক্ষেপ নেই। যদি পারতাম তাহলে আরো নিচে নামতেও আমি পিছপা হতাম না, কিন্তু সবাই তো তোমার ভাইয়ার মতো অমানুষ না, তাই। খবরদার, ভাইয়ার ব্যাপারে একটা বাজে কথা বলবে না, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তো কি করব? ওই অমানুষটাকে অমানুষ বলবো না তো কি বলবো? মহাপুরুষ। শাট আপ। আর একবারও যদি ভাইয়াকে নিয়ে আজে বাজে কথা বলেছো তো কি করবে? আর ওর মতো একটা রাক্ষসকে পশুর সাথে তুলনা করলেও কম হয়ে যাবে। আমার সাধ্য থাকলে তো ওই কুত্তার বাচ্চাকে। এবার আর সহ্য করতে পারলো না আভা, ঠাস করে সপাট একটা থাপ্পড় বসিয়ে দিল রক্তিমের গালে। চুপ, একদম চুপ। কি জানো তুমি আমার ভাইয়ার ব্যাপারে? সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমাকে মানুষ করেছে আমার ভাইয়া। আমার বাবা মা ভাই বোন বেস্ট ফ্রেন্ড যা কিছু বলি না কেন, সব কিছুই আমার ভাইয়া। আমি মুখ ফুটে বলার আগেই সব কিছু আমার সামনে হাজির করে দিয়েছে। আমি অসুস্থ হলে রাত জেগে সেবা করেছে। আমার কষ্টে সবচেয়ে বেশি যে মানুষটা কষ্ট পেয়েছে সেও আমার ভাইয়া। আর এমন একটা মানুষকে তুমি। শ্রেষ্ঠাকে চেনো? শ্রেষ্ঠ? বড় ভাবি? তোমার বড় ভাবি, আর আমাদের সকলের আদরের বুড়ি। কি তুমি? আর ভাবির সাথে কি সম্পর্ক তোমার? আমি কে তা তো জানোই।
আর ওই যে আমার মা বাবা, যাদেরকে তুমি আঙ্কেল আন্টি বলে ডাকো, ওনার হচ্ছেন তুহিন আহমেদ আর প্রমা আহমেদ। আর শ্রেষ্ঠা, ও হচ্ছে আমার বড় খালামণির একমাত্র সন্তান, আমার বোন, বন্ধু, বেস্ট ফ্রেন্ড বলতে যদি কেউ থেকে থাকে তাহলে একমাত্র ওই আছে। আমাদের সকলের চোখের মনি হচ্ছে এই বুড়ি, আর আমি হচ্ছে এই বুড়ির পিচ্ছু। কিন্তু শুধুমাত্র তোমার ওই ভাইটার জন্য আমার বোনটার আজ এই অবস্থা। বিয়ের রাত থেকে ওর জীবনটাকে নরক বানিয়ে ফেলেছে তোমার মা আর তোমার ভাই মিলে। ও বেঁচে আছে কিনা মরে গেছে সেটা পর্যন্ত জানি না আমরা। মিথ্যা, সব মিথ্যা। আমার ভাইয়া কখনো এমন কাজ করতেই পারে না। পারে কি পারে না সেইটা না হয় তোমার ভাইকে জিজ্ঞেস করে নিও। তবে কি এই সব কিছুই? তোমার ভাইকে শিক্ষা দেওয়ার জন্য করেছি। শ্রেষ্ঠা আর খালাখালুর অবস্থা দেখে আমি সহ্য করতে পারিনি, তাই সেদিন থেকেই তোমাদের পুরো পরিবারটার উপর নজর রেখেছিলাম। আর তাতেই তোমার ভাইয়ার সবচেয়ে বড় উইকনেসটা আমার চোখে পড়ে গেল, আর তারপর থেকেই তোমাকে টার্গেট করে ফেললাম। আর তুমিও আমার বিছানো জালে কোনো কিছু না ভেবেই ধরা দিলে। কি বলবো, কি বলা উচিত কিছুই বুঝতে পারছি না। ও কি বলছে, সবে যে মাথার উপর দিয়ে যাচ্ছে। ভেবেছিলাম ওই শয়তানটা বুড়ির সাথে যা যা করেছে সব কিছু সুদে আসলে তোমাকে ফেরত দেব, কিন্তু কি? ওর মতো অমানুষ হওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। তাই সেদিন আমাকে স্টেশনে ফেলে চলে এসেছিলে, তাই তো? তবে ভেবো না এত সহজে তোমাদের আমি ছেড়ে দেব। বুড়িকে ওই নরক থেকে বের করে না আনা পর্যন্ত তুমি চাইলেও আমার থেকে মুক্তি পাবে না, কথাটা মনে রেখো। আর তোমার ভাইকেও জানিয়ে দিও। রক্তিম চলে যাচ্ছে, খুব ইচ্ছা করছে ওকে আটকাতে, কিন্তু না, ওকে এখন আর আটকাবো না। তার থেকে অনেক বড় একটা কাজ বাকি আছে। অনেকগুলি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে, এবং সেটা আজকেই। আমাকে জানতেই হবে আমি যে ভাইয়াকে চিনি সে কি আসলেই তেমন। রক্তিম যা বলল সেসব কি সত্যি? আর সত্যি হলে তার পেছনের কারণটা কি? এমন হাজারো প্রশ্ন মাথায় নিয়ে গাড়িতে উঠে বসলাম। গন্তব্যে যত কাছাকাছি যাচ্ছি, বুকের ওপর চেপে বসা পাথরটা যেন আরো ভারী হয়ে চেপে বসেছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সূর্য প্রায় পশ্চিম আকাশে ঢলে পড়েছে। শ্রেষ্ঠা জানালা দিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে আছে। অর্ণিক এখন বাড়িতে নেই, কখন ফিরবে সেটাও বলে যায়নি। সামনের বাড়িটার ব্যালকনিতে খাঁচায় বন্দি একটা টিয়া পাখি দেখা যাচ্ছে। পাখিটা ছাড়া পাওয়ার জন্য ডানা ঝাপটে ঝাপটে একসময় হাল ছেড়ে দিল। নিজেকে অনেকটা ওই পাখিটার মতোই মনে হচ্ছে শ্রেষ্ঠার। এক মনে বিড়বিড় করতে করতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসলো শ্রেষ্ঠা। পিঠের কাটা জায়গাগুলোতে কোনো রকম মলম লাগিয়ে কপালের কাটা জায়গাটা দেখছে, তখনই আভার গলা শোনা গেল। কোনো রকমে লাফ দিয়ে উঠে সামনের চুলগুলো দিয়ে জায়গাটা ঢেকে ফেললো শ্রেষ্ঠা। ভাবি হাজার চেষ্টা করেও আমার চোখকে ফাঁকি দিতে পারিনি। এই আঘাতটা না হয় ঢেকে ফেললে, কিন্তু মনের ভিতরে লাগা আঘাতটা কিভাবে লুকাবে ভাবি? আরে আভা, তুমি এখন কোথা থেকে আসলে? আমাদের জানাওনি কেন? জানালে তো তোমার ভাইই তোমাকে। দেখি, এদিকে আসো তো। ইস রে, কতখানি কেটে গেছে। এসব কিছু ভাইয়ের জন্য হয়েছে, তাই না? মানে? দেখো ভাবি, আমি সব কিছুই জানি, সো প্লিজ শুধু শুধু আর মিথ্যা বলো না। না না আভা, তুমি ভুল বুঝছো। আরে এটা তো আমি ওয়াশরুমে স্লিপ কেটে। তুমি অযথাই জিনিসটাকে বেশি পেঁচাচ্ছ। তুমি যা ভাবছো তেমন কিছুই হয়নি। ওসব বাদ দাও, যাও নিজের রুমে যাও, রেস্ট করো। তুমি যখন পিঠে ওষুধ লাগাচ্ছিলে তখনই এসেছি আমি, কোনো কথা বলিনি, কারণ আমি আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। একটা মানুষ কিভাবে আরেকটা মানুষকে এমন আঘাত দিতে পারে আমি ভাবতে পারছি না। আমার ভাইয়া এতটা নীচ। আভা, তোমার ভাইয়াকে ভুল বুঝো না প্লিজ। এতে ওর কোনো। আর কত ভাবি, আর কত লুকাবে? শুধু শুধু কেন লুকাচ্ছ? আর যার জন্য এত কিছু করছো তার কাছে কি এইসবের কোনো মূল্য আছে? আর আমি বুঝতে পারছি না, এত কিছুর পরও তুমি কেন এখানে পড়ে আছো? তুমি পারো না এখান থেকে চলে যেতে? না, পারি না। আমার কর্তব্যবোধ আমাকে আটকায়। আমি চাইলেও পারি না সব কিছু ভুলে চলে যেতে। কিসের কর্তব্যবোধ? যার কাছে তোমার কোনো মূল্যই নেই তার জন্য তুমি কেন শুধু শুধু নিজের জীবনটাকে নষ্ট করছো? কে বলেছে এসব আমি ওর জন্য করছি? মানে তুমি এসব ভাইয়ার জন্য করছো না তাহলে? আমি এসব করছি তাদের জন্য যারা আমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, আর বিনিময় কখনো কিচ্ছু চায়নি। ঠিক বুঝলাম না, তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো?
তোমার ভাইয়া এসব কেন করছে জানো? না। আমার আব্বু আম্মুর উপর প্রতিশোধ নিতে। হোয়াট? কিসের প্রতিশোধ? আর তোমার বাবা মায়ের উপর প্রতিশোধ নিতে তোমাকে কেন ইউজ করবে? এটা কোন ধরনের পাগলামি? বাসর রাতে আমি অর্ণিকের আসল রূপটা দেখতে পেয়েছিলাম, কিন্তু তাতে যতটা না অবাক হয়েছি তার থেকেও বেশি শক পেয়েছিলাম ওর বলা কথাগুলো শুনে। কোন কথা ভাবি? আসলে আভা, আমি কিভাবে তুমি আর অর্ণিক তোমাদের সম্পর্কটা আসলে। ভাইয়া আমার নিজের ভাই না, তাই তো? তুমি জানতে? আমরা একই মায়ের সন্তান নই, তাতে কি? ভাই তো ভাই। আমি বা ভাইয়া কেউই কখনো এটা কাউকেই বুঝতে দেইনি। জানি, আমিও কখনো চিন্তাই করতে পারিনি। তাই তো ব্যাপারটা যখন আমি প্রথম শুনলাম খুব অবাক হয়ে গিয়েছিলাম। শুধু তুমিই না, যে শুনবে সেই অবাক হয়ে যাবে। যাই হোক, সবাই যখন জানো তাহলে এটাও নিশ্চয়ই জানো অর্ণিকের মা একজন জেলখাটা আসামি। হ্যাঁ, শুনেছি। ওনাকে কোন একটা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। সেই সময় ভাইয়া ছিলেন ওনার গর্ভে। জেলেই জন্ম হয়েছে ভাইয়ার। আর ওর ছেলেবেলার অনেকটা সময় কেটেছে ওখানে। তারপর তোমার বাবা ওই কারাগারে জেলার হিসেবে বদলি হয়ে আসেন আর অর্ণিককে এই বাড়িতে নিয়ে আসেন। তারপর আন্টির শাস্তি শেষ হওয়ার পর ওনাকেও এখানে নিয়ে আসেন, তাই তো? আমি তখন অনেক ছোট, তাই তেমন কিছু মনে নেই। মাকে আমি কখনোই দেখিনি, তাই ওনাকেই মা বলে ডেকেছিলাম। আর শুধু ডেকেছি তাই নয়, ওনাকেই মায়ের আসনে বসিয়েছি। ওনাকে জেলে কে পাঠিয়েছিল জানো? আমার আব্বু আম্মু। হোয়াট? এটা কি সত্যি? সত্যি, তবে আংশিক। আর অর্ণিক নিজেও পুরো সত্যিটা জানে না, তাই মনের মধ্যে এত ক্ষোভ পুষে রেখেছে। পুরো সত্যিটা কি? সেটা আমিও ঠিক জানি না। আর সেই সত্যটা বের করার জন্যই আমি এই বাড়িতে পড়ে আছি। কিন্তু ভাবি, আমি জানি আমার আব্বু আম্মু কখনোই কারোর সাথে এত বড় একটা অন্যায় করতে পারে না। এর পিছনে নিশ্চয়ই কোনো কাহিনী আছে, সেটা কি আমাকে জানতেই হবে। তাই। কিন্তু ভাবি, তুমি এত কিছু কিভাবে? আমার কথাটা শোনো, আর এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও, না হলে হয়তো। না, আব্বু আম্মুকে নির্দোষ প্রমাণ করার আগে আমি কোথাও যাব না। যেদিন সত্যিটা অর্ণিকের সামনে তুলে ধরতে পারবো সেই দিনই হবে এই বাড়িতে আমার শেষ দিন। তার আগে আমি কোথাও যাব না। যেভাবেই হোক ততদিন এই বাড়িতে আমাকে টিকে থাকতেই হবে। অর্ণিকের গাড়িটা গেটের কাছাকাছি আসতেই বাহাদুর ছুটে এসে জানালো আভা এসেছে। কথাটা শোনার সাথে সাথেই গাড়ি থেকে নেমে আভার রুমের দিকে ছুটল। বোনকে কাছে পাওয়া মাত্রই কোলে তুলে নিল। উফ ভাইয়া, কি করছিস? ছাড় বলছি। ছাড়লাম। এবার বল, কোথায় ছিলে এতদিন? গিয়েছিলাম একটা জায়গায়। নিজেকে একটু সময় দেওয়ার দরকার ছিল, আর অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজে বের করার দরকার ছিল, তাই। তাই বল। আমার কাছে একটা ফোন আসছিল, তোকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর থেকে ননস্টপ তোর ফোন বন্ধ পাচ্ছে। তোর কোনো ফ্রেন্ডের কাছে তোর কোনো খোঁজ খবর ছিল না। জানিস টেনশন আমার কি অবস্থা হচ্ছিল? কাউকে বলতেও পারছিলাম না, আবার তোর কোনো খবরও পাচ্ছিলাম না। ফোনটা কে করেছিল জানিস? না, আননোন একটা নাম্বার ছিল। পরে অনেক ট্রাই করেছেন, কিন্তু নাম্বারটা কখনোই খোলা পায়নি। পাবিও না কখনো। মানে তুই জানিস ফোনটা কে করেছিল? জানি, বাট তোকে বলার প্রয়োজন বোধ করছি না। এভাবে কথা বলছিস কেন? আর ব্যাগ গোছাচ্ছিস কেন? আবার কোথায় যাচ্ছিস? মনে কর তোর পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। আভা, আভা, দাঁড়া বলছি। কি বলতে চাইছিস ক্লিয়ার করে বল। কিসের পাপ, কিসের প্রায়শ্চিত্ত, কি করেছি আমি? সেটা না হয় তুই নিজেকেই প্রশ্ন করে দেখ। সে যাই হোক, আমি যদি কোনো অন্যায় করে থাকি তার প্রায়শ্চিত্ত আমি করব। আমার পাপের প্রায়শ্চিত্ত তুই কেন করতে যাবি? তাই যদি হয় তাহলে ভাবিকে কেন শাস্তি দিচ্ছিস? ওর কি দোষ? দেখ আভা, যেটা বুঝিস না সেটা নিয়ে মাথা ঘামাস না, ওসব আমি বুঝবো। ছি ভাইয়া, আমি ভাবতেও পারছি না তুই এমন একটা জঘন্য কাজ কি করে করতে পারলি। এমন নিষ্পাপ একটা মেয়ের সাথে তুই। আভা, আমার কথাটা একবার শোন। কোনো কিছু শুনতে চাই না আমি। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। কোথায় যাচ্ছিস তুই? বললাম তো তোর পাপের প্রায়শ্চিত্ত করতে। তাতেও তোর এই পাপ খুঁজবে কিনা জানি না, তবে বোন হিসাবে ভাইয়ের জন্য এইটুকু তো করতেই হবে। আভা,
আমার একটা কথা রাখবি ভাইয়া? ভাবি খুব ভালো একটা মেয়ে, তুই জানিস না ও তোকে কতটা ভালোবাসে। একটা বার শুধু প্রতিশোধটা মাথা থেকে ঝেড়ে ফেল, তাহলেই বুঝতে পারবি তুই কত বড় একটা ভুল করে ফেলেছিস। কথাগুলো বলেই আভা বেরিয়ে পড়ল। অর্ণিক চাইছিল ওকে আটকাতে, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে ও এক পাও নড়তে পারল না। আভার চলে যাওয়া পথের দিকে অপলকে তাকিয়ে রইল। সকাল হয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু রক্তিমের ঘুম যেন ভাঙতেই চাইছে না। হাজার হোক অনেকদিন পর শান্তির একটা ঘুম দিয়েছে বলে কথা। এতদিন তো আভার টেনশনে ঠিকমতো ঘুমাতে পারেনি, তাই আজকে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কিন্তু শান্তি তো আর চিরস্থায়ী না, তাই এই যে, আর কত ঘুমাবেন? উঠুন বলছি। উফ মা, আর একটু ঘুমাই না। কতদিন পর এমন ভালো একটা ঘুম এসেছে। ভালো ঘুম? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই যে, আপনি কি ভালোই ভালোই উঠবেন, নাকি আমি আঙুলটা বাঁকাবো? উফ, অসহ্য। আরে যাও তো, আমি উঠবো না, আমি আরো ঘুমাবো। ঘুমাবে তাই না? ওয়েট, রক্তিমের একটা আঙুল ধরে চায়ের কাপের মধ্যে ডুবিয়ে দিলাম। ওরে বাবারে, আঙুলটা এমন হয়ে গেল। লাফ দিয়ে উঠে বসলাম, কিন্তু উঠে যার মুখ দেখলাম তাতে আমার সব ঘুম এক নিমেষে হাওয়া হয়ে গেল। এ কি তুমি? হ্যাঁ আমি। কেন, কোনো সমস্যা? না না, এইটা কিছুতেই সত্যি হতে পারে না। নিশ্চয়ই আমি ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখছি। জি না, এটা কোনো স্বপ্ন না, সবই সত্যি। দূর দূর, কী সব আজে বাজে স্বপ্ন দেখছি। আভা তো কাল সকালেই চলে গেছে, তাহলে ও কিভাবে? ওয়েট, বেটা স্বপ্ন, এক্ষুনি তোর ব্যবস্থা করছি। দুহাত দিয়ে চোখ কসলাতে লাগলাম, জানি চোখ খুলে সব ঠিক হয়ে যাবে। না, এভাবেই হবে না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। পানি ভর্তি জগটা হাতে তুলে নিলাম, তারপর পুরোটাই রক্তিমের মাথায়। হোয়াট দ্য! লাফ দিয়ে বিছনা থেকে নেমে দাঁড়ালাম, কিন্তু এ কি? এ তো আভাই। আমার সামনে দাঁড়িয়ে আবার খিলখিল করে হাসছে। জি না জনাব, এটা কোনো স্বপ্ন না, যা দেখছেন সবই সত্যি। এ কি তুমি? হ্যাঁ আমি। কেন, কোনো সমস্যা? তুমি এখানে কি করছো? তুমি তো... চলে গিয়েছিলাম, কিন্তু পার্মানেন্টলি যাইনি। কিছু অজানা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েছিলাম, পেয়ে গেছি, তাই আবার ফিরে আসলাম। মানে? ধরো তোমার চা, খেয়ে আমাকে উদ্ধার করো। অবশ্য এটা এতক্ষণে খাওয়ার উপযোগী আছে কিনা তার গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না। যাই হোক, মা ডাকছে, দেখি আবার কি দরকার পড়লো। এক মিনিট এক মিনিট, তুমি কিছু না বলেই গায়েব হয়ে গেলে, আবার ফিরেও এলে। মা কিছুই বললো না? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। মাকে কিভাবে ম্যানেজ করতে হয় সেসব আমার ভালো করে জানা আছে। কি বলেছো মাকে? নিশ্চয়ই একগাদা মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলেছো। এটা ছাড়া আর কি বা পারো করতে তোমরা? আর হ্যাঁ, খবরদার আমার মাকে ভুলেও মা বলে ডাকবে না, না হলে কিন্তু... তার শাশুড়ি মাকে মা বলবো না তো কি বলবো শুনি? শাশুড়ি মানে? বলেছিল তো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি কখনো তোমাকে আমার স্ত্রী বলে মেনে নিব না। আর ইউ শিওর? ঠিক আছে, আমার নাম আরিয়ানা ইকবাল আফা। আমি পারি না এমন কোনো কাজ নেই, আর এটা তো আমার অধিকারের প্রশ্ন। তোমার কাছ থেকে স্ত্রীর অধিকার তো আমি আদায় করেই ছাড়বো। কি করবে তুমি? ডোন্ট সে দ্যাট। ভয় পেও না, আঙ্কেল আন্টিকে আমি আমাদের ব্যাপারে কিচ্ছুই জানাবো না। আভা। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। এসব আমি তোমার জন্য করছি না, করছি ওই দুজন মানুষের জন্য। ছেলের এই অপকর্মের কথা শুনলে ওনারা অনেক কষ্ট পাবেন। বিনা দোষে শাস্তি পাবেন নিষ্পাপ দুজন মানুষ। আর একজনের পাপের শাস্তি আরেকজনকে দেওয়ার মতো বাজে স্বভাব আমার নেই। এই কি কি বললে তুমি? আভা আভা। কিছুক্ষণ পর মা, ও মা, কোথায় তুমি? কি রে খোকা, কিছু বলবি? বলবোই তো, না বলে উপায় আছে? কি বলবি বল না। আচ্ছা মা, এইটা কি বাড়ি নাকি গেস্ট হাউস? কেন হঠাৎ কথা বলছিস কেন? বলা নেই কোয়া নেই, একটা অচেনা অজানা মেয়েকে বাড়ি তুলে আনলে। আচ্ছা, তুমি ওর সম্পর্কে কিছু জানো? কোথা থেকে এসেছে, ভালো কি খারাপ, কোনো মতলবে এই বাড়িতে ঢুকেছে কিনা কে জানে? খবরদার খোকা, আমার আভা মায়ের নামে একটাও বাজে কথা বলবি না। অমন লক্ষ্মী একটা মেয়ে, তুই শুধু শুধু মেয়েটাকে ভুল বুঝছিস। কি আশ্চর্য, দুদিন হলো মেয়েটা এই বাড়িতে এসেছে আর এর মাঝেই তোমাদের ব্রেন ওয়াশও করে ফেললো। এলেম আছে বলতে হবে। খোকা, আচ্ছা মা, তোমার ওই আদরের আভা না লাভা কি জানি নাম ওই মেয়েটার, কাল কোথায় গিয়েছিল বলেছে তোমাকে? কাল রাতে ঘুমানোর আগেও তো দেখলাম বাড়ি ফেরেনি, অথচ সকাল হতে না হতে এসে হাজির।
কি আর করবে বলো, বাপ মা মরা অসহায় একটা মেয়ে বিপদে পড়ে কয়দিন এ বাড়িতে ছিল, হয়তো কাল মেনে নিতে পারছিল না, তাই কাল বাড়ি ফিরে গিয়েছিল, কিন্তু ভাই ভাবির সংসারে আর ঠাঁই হয়নি, তাই আবারও ফিরে এসেছে এখানে। এসেই সে কি কান্না জানিস? ওয়েট, ও বললো আর তুমি বিশ্বাসও করে নিলে? আচ্ছা মা, তুমি কি পাগল? এই যা তো, আর আমার মাথাটা খারাপ করিস না। ইস রে, এত ভালো একটা মেয়ে অথচ ওর সাথেই এমন।